আমি সাদিয়া মান্নান স্মৃতি। আমার বাড়ি 10 মিনিয়া থানা আরজবাগি গ্রাম, পটুয়াখালীর মেয়ে আমি। আমার বাবা পিতা মিত্র আব্দুল মান্নান হাওলাদার। তো আমি এক ছেলের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক গড়ে তোলা। সে আমাকে বিয়ের প্রলোভন দেখাই আমাকে মোটামুটি ধর্ষণ করে, কিন্তু ওই ধর্ষণের বিচার চাইতে গিয়ে আমি পুনরায় ধর্ষিত হই। যার কাছে আমি ধর্ষণের বিচার চাইতে গেছিলাম, যে দারোগা মনিরের কাছে, কিন্তু পুনরায় ধর্ষিত হওয়ার পরে তবে আমার একটাই অনুরোধ, আমি এরকম বিচার এখন এর বিরুদ্ধে আমি অভিযোগ দিতাম না, তবে আমার এতটুকু কষ্ট লাগে যে আমি একটা মেয়ে, ফিউচারে তো আমার পেটের সন্তান দিয়ে এরকম কিছু হইতে পারে, বাট আমার ফিউচারের জন্য কোনো মেয়ের এভাবে না হয়, কিছু না হয়, অন্য মেয়ের এভাবে যেন ধর্ষিত না হয়, যে প্রেমিকের কাছে ধর্ষিত, ধর্ষণের বিচার চাইতে গিয়ে সেই দারোগার কাছে আবার পুনরায় ধর্ষিত, এভাবে যেন কখনো না হয়, এই জন্য আমি পুনরায় বিচার চাচ্ছি। ঠিক আছে? তো তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক থাকে মেহেদী হাসানের সাথে। আমি সেমিস্টার পরীক্ষা শেষে জুন মাসে আমি পরীক্ষা শেষে বাড়িতে যাই, 2010 সালে আর কি। বাড়িতে গেলে সে আমার সাথে ওয়ারিদ নাম্বারে কথা হইতো, তখন এয়ারটেল ওয়ারিদ ছিল। ওয়ারিদ নাম্বারে কথা হইলে আমি পটুয়াখালী দিয়ে, ওই পরে ওয়ারিদ থাকে না, নেট থাকে না 10 মিনিট থানায়, তো নেট থাকে না বলে আমি একটা গ্রামীণ নাম্বারে তার সাথে কথা বলি, যাওয়ার সময় দেখা করে যাই বরিশাল দিয়ে। তো গেলে 1 সপ্তাহ পরে 1 তারিখে আমার চাচা আমাকে মেঘনা গাড়ি টিকিট করে ঢাকার উদ্দেশ্যে উঠে দেয় গাড়িতে। বিকাল 5টা সাড়ে 5টার দিকে গাড়ি ছাড়লে ওই গাড়িতে রাত্র 9টা বাজে হয়েছে পটুয়াখালী যখন আসে রাত্র 8:30টার পরে, আমি এয়ারটেল নাম্বারটা অন করি। অন করলে মেহেদি কি করে বারবার আমাকে ফোন দিতে থাকে। ফোন দিতে থাকলে তখন আমি বললাম যে, আমাকে বলতেছে যে সাদিয়া তুমি করো, বরিশালে নামো, আমার তো পড়ার বেশি বাকি নেই, 1-1.5 বছর লাগবে ডাক্তারি বের হইতে, আর তোমার পর 1-1.5 বছর লাগবে বিবিএ শেষ করতে। আমরা একটা কিছু বিয়ে ঠিয়ে একটা কিছু করে রাখি, কাবিন করে রাখলে হয়তো বা তুমি করবা, আমরা বিয়েটার ব্যাপারটা পরে বাসায় জানাবো। এই কথা বললে তখন আমি বললাম কি যে, ও আচ্ছা, আর একটা কথা আছে, ও আমাকে প্রতারণা এমনভাবে করছে যে সে আমাকে শাকিল আহমেদ নামে পরিচয় দেয়, আর তার বাড়ি হয়েছে মাদারীপুরে, শিবচর থানা, কিন্তু সে আমাকে পরিচয় দিয়েছে শরীয়তপুরে। কিন্তু সত্য কথা হয়েছে যে আমি পড়ালেখা করি, কিন্তু খুব সহজ সরল একটা মেয়ে, কেমন বোকা বোকা টাইপের, যেমন যে যেভাবে বুঝে সেভাবেই শুনি। আচ্ছা, তখন হয়েছে আমি যখন পটুয়াখালীর পরে এয়ারটেল নাম্বারটা অন করি, এয়ারটেল নাম্বারে বারবার ওই যে মেহেদি শাকিল আহমেদ, যে মেহেদি হাসান শাকিল আহমেদ নামে পরিচয় দিছে, আমার সাথে প্রতারণা করছে। ও আমাকে বারবার ফোন দিতে থাকে, আমার প্রেমিক। ফোন দিতে থাকলে আমি বলি যে, আচ্ছা শাকিল, আমি কি করবো, আমার তো আজকে 1 তারিখ, কালকে 2 তারিখে পৌঁছাবো, 3 তারিখে লাস্ট ডেট রেজিস্ট্রেশনের, যদি রেজিস্ট্রেশন না করি তখন তো সেমিস্টার গ্যাপ হইবে, টাকা লস দেবে, তখন আমার আম্মুর কাছে কি জবাব দিবে। পরে আমরা বলতেছে যে সমস্যা নাই, আজকে তুমি নামো, বিয়েটা করে কালকে চলে যাওয়া, পরশু রেজিস্ট্রেশন করবা যায়। এই কথা বলার পরে তখন আমি কি করি, যে আমার বারবার ফোন করতেছে, যখন দবদবিয়ে তখন ফেরি ছিল, ওই ফেরিতে উঠছি যখন গাড়ি, তখন আমাকে বারবার ফোন করে। তার নাম্বার 01715151327 দ্বারা আমার নাম্বারে সে বারবার কল করতে থাকে, একটা এয়ারটেল নাম্বারে। যখন বারবার কল করে তখন আমি কি করি, মিনিমাম 22-25 বার ফোন দিছে, তখন আমি বারবার আমার বলতেছে বারবার নামো, আমি তোমাকে বিয়ে করবো, এখন রাগ হয়ে যেতে আছে। তখন ভাবলাম যে এতদিন আমি ভালোবাসলাম তারে, এখন আমি কী করবো, যদি বিয়ের কথা বলতেছে তাহলে আমি শুনি। আর এই ছেলে যে সম্পর্ক অবস্থা, সে আমাকে বলছে যে আমি অনেক মানে নিম্ন লেভেলের একটা ফ্যামিলির ছেলে, খুব কষ্ট করে পড়ালেখা করি, আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা, যখন বলছে এই কথা বলার পরে আমি খুব কষ্ট করে নিজে দেখা গেছে নিজে না খেয়ে থেকে ওই ছেলেকে আমি মাসে মাসে টাকা পাঠাইতাম, যে তার সাথে আমার বিয়ে হবে, ভালোবাসার মানুষ এভাবে, এই জন্য আমি পাঠাইতাম। আচ্ছা, যাই হোক না কেন, আমি গাড়ি থেকে নামি রূপাতলিতে, জোর করে আমাকে মানে ফুল করে বারবার ওইভাবে ফোন করতেছে, আমাকে নামায়। রূপাতলিতে যখন নামায় তখন আমার রাত্র বাজে 9:22 সময় শাকিল আহমেদ নাম দিয়ে সে আমাকে রিসিভ করে এসে। আচ্ছা, সম্পর্কটা যেভাবে করছিল সেটা হয়েছে যে, ওই মেডিকেলের আরেকজন স্টুডেন্ট আছে শাহিন নামে, গলাচিপা থানার, ও হয়েছে আবার আমার বড় চাচির ফুফাতো ভাইয়ের মাধ্যমে পড়েছে আর কি, তার সাথে এভাবে আর কি রিলেশনটা করছিল। আচ্ছা, যা হোক, ওখান থেকে আমার 9:22 সময় যখন রিসিভ করে, তখন আমাকে একটা অটো দেওয়া ধারে আমাকে রিসিভ করে, অটো নিয়ে যায়। তখন আমি বললাম কি, শাকিল চলো বিয়ে করবো। তখন আমাকে বললো কি, সাদিয়া তুমি তো অনেক দূর থেকে আসছো, তাছাড়া ওই যে বন্ধে বাড়িতে গেছে অনেক কাপড় চোপড় ব্যাগে, এই কাপড় চোপড় কোথাও রাইখে একটা জায়গায় প্লেস উঠা, তারপরে চলো বিয়ে করতে যাবো। এই ভুল বুঝাইয়া আমাকে সে আবার কাঠপট্টি রোড আবাবিল হোটেলের 3 তলায় একবারে লাস্ট কর্নারে 14 নম্বর না রুম, কত নম্বর রুমে উঠে স্বামী স্ত্রী পরিচয় দেয়। তার নাম রাখে শাকিল আহমেদ, আর তার পিতার নাম রাখে মৃত্যু জাহাঙ্গীর শিকদার। আদৌ তার পিতার নাম ওটা ভুল, শাকিল আহমেদ বলে আমি জানি না। পরবর্তীতে আমার নাম আমি সাদিয়া নামে সিগনেচার করি ইংলিশে, আর তার নামটা সিগনেচার করছে দিয়া, যে
বাংলায় আর কি শাকিল আহমেদ। যাই হোক, তার মোবাইল নাম্বার 01717151327 লিখে রাখে। তো যা হোক, এটা লিখে রাখার পরে সেখানে হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দিয়ে ওখানে ওঠে। তখন রুমে গিয়ে আমি ফ্রেশ হইতাম, পরে বললাম কি যে শাকিল চলো বিয়ে করবো। তখন আমাকে নিয়ে হোটেলের বাহিরে যায়। যখন বাহিরে যায় তখন আমি বরিশালের, যদিও বরিশালের মেয়ে, আসলে হয়েছে আমি কখনো বরিশাল ওইভাবে যাইনি, কখনো কিছু চিনি না। যেমন ঢাকা থেকে বরিশালের উপর দিয়ে গাড়িতে যাই পর্যন্ত কোনোদিন কিছু চিনি না। রিলেটিভদের বাসা আছে, কখনো আমি আসিনি এভাবে। তো এখন ও আমাকে নিয়ে যায়, কিছু চিনি না বলে আমাকে বলতে হয়েছে যে বিবির পুকুর পাড়ে নিয়ে একটা হোটেল, মোল্লার হোটেল নামে একটা হোটেল আছে, ওইখানে আমাকে নিয়ে খাইতে বসে রাত্রে 10টার সময়। খাওয়ার পরে আমি বললাম শাকিল বিয়ে করবো কখন? বলে কি সাদিয়া সমস্যা নেই, রাত্রে 12টা-1টা পর্যন্ত গাড়ি অফিস খোলা থাকে। তো ওখানে নামার পরে এখন যে গেছি, এখন আমি মনে খুব ভীত লাগবে। আচ্ছা আমি কি করলাম, কি ভুল করলাম, এখন আমার কেমন জানি আতঙ্কিত অবস্থা, আমি কি করবো বুঝতে পারতেছি না, কেন নামবো এখানে। আর ও তো উল্টাপাল্টা কথা বলতেছে। পরে আমাকে বললো কি একটা কাজী অফিসের কাছে নিয়ে গেছে, বলছে যে কাজী অফিসটা বন্ধ। আমি বললাম শাকিল বরিশালে কি কাজী অফিস আর নাই? কান্না ভাব করে বলতেছি আমি কি করবো, আমি কেন নামলাম ওর কথা মতো। এখন আমার আম্মু যদি জানে তখন বলে যে এত কষ্ট করে পড়ালেখা করাইতেছি প্রাইভেট ভার্সিটিতে, তাহলে তুমি আমাদের কথা না অমান্য করে তুমি বরিশালে কেন আছো? কোনো রিলেটিভ লেখা তো আমি চিনি না ভালো, বা যাবো যে খুঁজছে তাও তো পারতেছি না, কারণ আমার আম্মু কাকা তো আমার গাড়িতে টিকিট করে বলতেছে ঢাকা, আমি কেন বরিশাল নামছি। এগুলো তো বলার পরে এখন শাকিল বলতেছে তুমি টেনশন করো না, আর একটা কাজী অফিসে জায়গা দেখি। তো কোথায় নিয়ে গেছে জায়গাটা আমি নাম জানি না, ওখানে যেও বলতে আছে যে কাজী অফিসটা বন্ধ। তখন আমি কি করবো বুঝতে পারতেছি না। তখন বলে কি চলো হোটেলে আমরা চলে যাই রুমে, কালকে সকালে বিয়ে করবো। আচ্ছা যখন এগুলো যা বলে তখন আমি বললাম কি শাকিল তোমার সাথে তো আমার বিয়ে হয় নাই, তোমার তোমার সাথে আমি কেন হোটেলে থাকতে যাবো? পরে বলতেছি বোকার একটা সমস্যা না, সকালবেলা বিয়ে করবো। এখন আমি ভাবতেছি এখন কী করবো, আমি কান্না করতেছি, ও আমাকে বুঝাইতেছে। পরে রুমে যখন চলে গেছি তখন আমাকে সে বলতেছে আচ্ছা সাদিয়া তুমি কান্নাকাটি করো না, আমি কালকে সকাল তোমার বিয়ে করবো। এবং রুমের মধ্যে ঢুকে আমি কান্না শুরু করে দিছি। যখন কান্না শুরু করে দিয়ে সে আমাকে বিভিন্নভাবে ভয় ঠয়ে দেখাইতে আসে যে যদি কান্নাকাটি করো মান সম্মান তো পুরোটা যাবে, একবার মারি ফেলাম, এইভাবে খুব ভয় দেখাইতে আসে। এখন আমি ভাবতেছি যে আমার প্রেমিক হয়ে এভাবে নামাই, এখন বিয়ে তো করিনি, ভয় দেখাইতেছেন কী করবো। তারপর চুপ করে বসে আছি যে জীবন রক্ষার জন্য যা করতে হয়। বসে আছি এভাবে রাত্র তর্কতর্কি করতে করতে আর কি, রাত্র 12:30, 1টা, 1:30, 2টা বাজে গেছে, এরকম 1:30 এরকম বাজে গেছে আমার। যখন বেজে যায় তখন কি হয়েছে, আমি একটু ঘুমাই পড়ি, তখন জোরপূর্বক সে আমার সাথে মানে মিলন ঘটায় দিয়ে তার সাথে আমার এই যে ব্লিডিং হয় প্রচুর পরিমাণে। পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তখন অসুস্থ বলে মানে খুব কান্না, মানে আমার খুবই মনমানসিকতা ভেঙে যায়। তখন আমি কী করবো বুঝতে পারতেছি না। তখন আমার কোনো পথ থাকে না। তখন আমি কিছু না বলে সকালবেলা মানে ভোর 5টার পরে আর কি একটু ঘুম পড়ি। যখন ঘুম পড়ি তখন 7টার দিকে আবার ঘুম ভাঙে। তখন আমি বললাম কি শাকিল আমার জীবন তো ধ্বংসই, ঠিক আছে, একটা মেয়ে একবারই বিয়ে হয়, তুমি আমাকে আশা ভরসা দিয়ে এভাবে নামাইছো, চলো আমার বিয়ে করো। কারণ আমার সাথে যখন তোমার দৈহিক মিলন হয়েছে এখন তার কিছুই নাই, আমি এখন কি করবো, আমার কোনো পথ নাই, তুমি মনে মারা যাবো, তুমি আমার বাঁচাও, আমাকে বিয়ে করো। এভাবে যখন বলি সে কিছুই বলতেছে না। পরে বলতেছে না ঠিক আছে চিন্তা করো না, যাবো বিয়ে করতে যাবো। বললে আমার বলতেছে তুমি ফ্রেশ হয়ে আসো, যে গোসল করো। যাই গোসল করতে গেছি, যখন গোসল করতে যাই তখন আমার ব্যাগে ছিল কানের দুল 2টা 2 আনা, আর গলায় ছিল একটা স্বর্ণের চেন 8.5 আনা, মোট 10.5 আনা স্বর্ণ ছিল ব্যাগের মধ্যে। আর হোস্টেল খরচ দিতে হইবে, তো পরে ওই যে 5-7 তারিখের মধ্যে হোস্টেল খরচ দিতে হয়, এই জন্য আমার আম্মু আমাকে 5,500 টাকা দিছিল। তো টাকাটা আমি পরনের জিন্সের প্যান্ট পরা ছিল, ওই প্যান্টের পকেটে 500 টাকা ছিল, আর ওই যে 5,000 টাকা ব্যাগে ছিল। আর আমার আম্মু আবার বললো কি যে রাত্রেবেলা জার্নি করবা, কানের দুল আর গলার চেন খুললে নাও, ব্যাগের মধ্যে রাখো, বা ঢাকা দিয়ে পড়বো। বললে আমার কথা মতো আমি ওটা খুলে নিয়েছি, খুলে ব্যাগের মধ্যে নিচ্ছি। আচ্ছা যখন ব্যাগের মধ্যে রাখছি তো আমার তো চিন্তা, আমার তো এরকম মেরে দিত না, শাকিল আহমেদ যে আমার সাথে এরকম প্রতারণা করবো আমি তো এত কিছু বলতে পারি। আর এটিএম কার্ড ছিল, এখন ওই এটিএম কার্ডে তাহলে আমি এমন ভালোবাসছি আর এমন বোকা ছিলাম যে এটিএম কার্ডের পাসওয়ার্ড এমন ভালোবাসছি, মানে ভালো প্রেমিক সব জানাই দিয়েছি যে সে আমার হাজব্যান্ড হবে, স্বামী হবে, তাহলে জানাইতে সমস্যা রাখে। এটিএম কার্ডের গোপন নাম্বার সে জানতো। আচ্ছা যখন জানে তখন আমি তো বুঝতে পারিনি। যাই হোক যখন আমি বাথরুমে গোসল করার জন্য যাই তখন ওই ফাঁকে সে আমার ব্যাগ থেকে ওই এটিএম কার্ড, তারপরে সে কানের দুল, গলার চেন, স্বর্ণের এগুলো সরাই রাখে। সরাই রাখলে আর টাকা 5,000 সব নিয়ে যায়। যখন আমি বের হই তখন আমি বললাম কি শাকিল
চলো বিয়ে করে আসি, কানতে আসে বলতেছে সাথে চলো বিয়ে করে আসি, একটা আমার তো লাইফটা নষ্ট হয়ে গেছে, আমার সাথে এভাবে করো না, মানুষ কতদিন বাঁচে, আর তুমি যে ডাক্তারি করো ঠিক আছে, এই যে ডাক্তারি সার্টিফিকেটও কবরে গেল না, আর আমি যে বিবিএ করি তাও কবরে গেল না, তাহলে মানুষের জীবনটাই সবচেয়ে বড় কিছু, ঠিক আছে, এটা মানুষের জীবন বাঁচানো খরচ, আমি যদি আত্মহত্যা করে মারা যাই তাও আমার জীবনটা ধ্বংস, আমার জন্য আমার মা বাবা নাই, ভাই বোন সবাই খুব কষ্ট পাবে, তবে তুমিও একদিন অনুভব করবা যে আমার জন্য মারা গেছে মেয়েটা, যা হোক তুমি আমার বিয়ে করো, এবার বলতে আসি ঠিক আছে করবো। তো ওই ফাঁকে যে ব্যাগের মধ্যে থেকে এগুলো সরাই রাখছে তা তো আমি জানি না, এখন বলতে আসি পিছা দিয়ে ঠিক আছে যাবো, এর মধ্যে একটু ঘুম পড়লে হচ্ছে কিছুক্ষণ মধ্যে উঠে বলে কি যে এই করছি আমি খাবার নিয়ে আসি, আচ্ছা খাবার নিয়ে আসি, আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো নিচে যেয়ে খেয়ে আসি, বলে কি না নিচে যেয়ে খাওয়া লাগবে না, আমি খাবার নিয়ে আসি রুমের মধ্যে খাই, তারপরে যে কাজে যাও আমাদের বিয়ে করতে। পরে এই কথা বললে সে আমার উঠে বলে কি যে ই করছে তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, আমি ওর কাঁধে আমার একটা ব্যাগ ছিল, কলেজের ব্যাগটা নিয়ে গেছিল ওটাতে, আচ্ছা ওই ব্যাগটা আমি মানে জোর করে টানাটানি করতে আমি বললাম কি যে তুমি বাইরে যাওয়া ঠিক আছে, তার ব্যাগটা রেখে যাও। পরে বলে কি যে কি খাবা আমারে, আমি বললাম যে কোনো একটা খাবার আনলেই হয়ে, বলে কি বিরিয়ানি টিরিয়ানি খাবা, আমি বলছি সাদা ভাত আনলেও সমস্যা নেই, এটা হইলেই হয় দাও। ব্যাগটা টানাটানি করছি, সে ব্যাগটা আমার দেয় না, তো মনের ভিতরে এই যে বদমাশি ছিল যে চলে যাবে, আমি তার কিছু বলতে পারিনি, বলে কি যে খাবারটা আবার হাতে করে নিয়ে যাবো কি, তাহলে ব্যাগের মধ্যে ঝুলে নিয়ে আসবো মনে, এই কথা বললাম, সে বের হয়েছে। আচ্ছা যখন বের হয়েছে বলছে 5-7 মিনিটের মধ্যে চলে এলো, কিন্তু 5-7 মিনিট কই, মোবাইলে আবার টাকা ছিল না, আমি যাই হোটেল বয়ডার ডাক দিয়ে বলি কি ভাইয়া আমার মোবাইলে তো টাকা নাই, তুমি আমার একটা কার্ড এনে দাও ওয়ারিদের। আচ্ছা ওয়ারিদের কার্ড আনতে বলছে, ওর 20 টাকার একটা কার্ড এনে দিয়েছে, কার্ডটা ঢুকেই আমি ওরে কল দিয়েছি শাকিলকে, যে মেহেদি হাসান প্রতারণা করে শাকিল নাম দিয়েছে। আচ্ছা ওরে আমি যখন ফোন দিয়ে দেখি কি ফোন বন্ধ করে দিয়েছি, আর হোটেল বয়ডার এসে বলতেছে কি আপু আপনার হাজবেন্ড তো চলে গেছে, আপনার জায়গাতে গেছে। তখন আমি বলি কি আল্লাহ কি এগুলো কি বলে, এই যখন এগুলো ভাববে এখন আমি এবার কি করলাম, ব্যাগের মধ্যে হাত দিছি, ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখি কি পার্সের মধ্যে এটিএম কার্ডও নাই, ওই যে স্বর্ণের যে চেইন গলার ওটাও নাই, আর কানের দুলও নাই, এখন আমি কি করবো। আর ও এর মধ্যে আবার যে যখন খাবারটা আনতে গেছে তখন ওই যে আমার প্যান্টের পকেটে 500 টাকা ছিল, ওই টাকাটা আমি ওরে সাথ দিলাম যে শাকিল এই টাকাটা নিয়ে খাবার আনো, এখন ওর মনের মধ্যে হয়েছে যে ও ঢাকা যাইবে কিভাবে, আমি তো সাথে নিয়েই গেছি, এইটা ভাববেই মনে হয় আমার ওই 500 টাকা বলছে যে আমি খাবার নিয়ে আসতেছি তোমার টাকা দেওয়া লাগবে না, মানে এইটা ভাববেই আমার টাকাটা রিটার্ন দিচ্ছে, এরকম কিছুই না, তো আমার টাকা রিটার্ন দরকার প্রশ্নই আসে না। মানে ব্যাগের মধ্যে হাত দিয়ে যখন ওগুলো না পাই তখন বুঝতে পারলাম যে কপাল ভালো যে 500 টাকা প্যান্টের পকেটে ছিল, এখানে আমি কিছুই চিনি না, বরিশালে বাড়িতে জানে না। আচ্ছা যাও, তো কষ্টের কথা যেহেতু আমার বাবা নাই, বা মানে ফ্যামিলি থেকে পড়াইতে আছে, মা ভাই খুব কষ্ট করে একটা প্রাইভেট ভার্সিটি, খুব কষ্টই হয় পড়াইতে, যাই হোক অনেক টাকার ব্যাপার। তো যা হোক এটা নিয়ে গেছে, এখন ভাবতেছি যে আমি কি করবো, এই যে এরকম অ্যাক্সিডেন্টটা ঘটে ফেলেছি, কালকে কিন্তু আমার সেমিস্টার লাস্ট ডেট, আর ও যে এটিএম কার্ডটা নিয়ে গেছে, ওই এটিএম কার্ডের টাকা ছিল 2 লাখের উপরে, 2,20,000 টাকার মতো, মানে আমার আব্বা এসে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে যে হাতে সেমিলিয়াতে ভার্সিটি থেকে টাকাটা কাটতে নিতে পারে, সমস্যা না হয় আর কি এই জন্য, তো মৃত্যুর আগে এটা করে দিয়ে গেছিলো। আচ্ছা যা হোক ও এটা নেওয়ার পরে এখন আমি ভাবতেছি, মানে এখন কাঁদতেছি হোটেলের মধ্যে বসে, বলতেছি যে মানে ভাবতেছি যে মরে যাবো না, কি করবো বুঝতে পারতেছি না, যে ফ্যানের সাথে গলা দড়ি দেবো নাকি আত্মহত্যা করে মরে যায়, কারণ হয়েছে যে সবই শেষ, জীবনটা ধ্বংস, ওর সাথে আমার দৈহিক মিলন করার জীবনটা ধ্বংস, এখন তো আমার বিয়ে করবে না মনে হইতেছে, ফোন বন্ধ করে দিচ্ছে। আর আবার কথা হয়েছে যে এটা এটিএম কার্ড হয়ে গেলো, টাকা পয়সার ব্যাপার, এখন আমি কোথায় সেমিস্টার ফি দেবো, কীভাবে বাড়িতে যাইতে পারবো না, কারণ তারা তো ঢাকা জানে, আর যাই ঢাকা পৌঁছেছি, এখন আমি কী করবো, যখন কোনো পদ না পাই তখন আমি যাই ওখানে পাই আবার হোটেল ম্যানেজার আর হচ্ছে হোটেল বাইরে ঘটনাটা বলছি, বলার পরে নিচে নামলাম, নামি একটা রিক্সাদার বলতেছে কি মামা এখানে থানা কোথায়, কোন থানায় যাবেন, আমি কই কোন থানায় যাবো, আসলে এটা বড় কথা না, তবে আমার একটা থানা নিয়ে যাই দেবে, কয় এখানে কোতোয়ালি মডেল থানা আছে বরিশালে। আমি জিজ্ঞাসা করলাম কোথায়, কারণ সদর রোড দিয়ে ভিতরে বিবিপুকুর পারে না কোন জায়গায়, আমি চিনি না। রিক্সাদারে বললাম কি মামা তুমি একটা কাজ করবা, আমি যতক্ষণ ওইখানে থাকবো ততক্ষণে তুমি ই করবা, আমার সাথে বসে থাকবা, সারাদিনে যে টাকাটা পাবা রিক্সা চালাই ওই টাকাটা আমি দিয়ে দেবো, কারণ মামা আমি কিছুই চিনি না, তুমি আমার সাথে একটু থাকবে।